ইন্টারাপশনের জন্য লাইনের। আমি যতটুকু বুঝতে পেরেছি আমি সেটার ভিত্তিতে বলার চেষ্টা করছি। বোন, উপস্থিত মাগুরা, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়ার উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। যে বোন আমাদেরকে প্রশ্নটা করেছেন, আমি যতটুকু বুঝেছি যে বাংলাদেশে আমাদের বিভিন্ন রকম অনেক জিনিস আছে, আহ, কারুশিল্পের বলেন বা বিভিন্ন প্রোডাক্ট আছে যেগুলা আমাদের মা বোনেরা যেগুলো তৈরি করে থাকেন। দেখুন, আপনি নিজেই বলেছেন জেলা পর্যায়ে আছে। জেলা পর্যায়ের এই জিনিসটাকে, এই যে অনুষ্ঠানটি হয়, মেলাটি হয়, হ্যাঁ অবশ্যই এই জিনিসটা যাতে আরো সুন্দরভাবে করা সম্ভব হয়, আরো অর্গানাইজ ওয়েতে করা সম্ভব হয়, আরো বেশি সংখ্যক এই ধরনের মা বোনেরা যারা আছে এই ধরনের কাজের সাথে যুক্ত তাদেরকে যাতে আরো বেশি সংখ্যক পার্টিসিপেট করানো যায়, সেটির উদ্যোগ আমাদের গ্রহণ করতে হবে। এখানে নিশ্চয়ই আপনার জানা আছে, ধারণা আছে যে বাংলাদেশে কয়েকটি প্রতিষ্ঠান আছে, কয়েকটি এনজিও প্রতিষ্ঠান আছে, যেমন আড়ং একটি বেশ অনেক পুরনো, এবং তারা এই ধরনের কাজগুলো করে থাকে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে, যে এনজিওগুলো আছে, যারা এই প্রোডাক্টগুলোকে নিয়ে আসে, ডিসপ্লে করে এবং এই প্রোডাক্টগুলোকে বিক্রি করার জন্য সহযোগিতা করে, এদেরকে আমরা আরো বেশি সংখ্যক সরকারের পক্ষ থেকে সহযোগিতা করতে পারি। আমরা পলিসিটাকে একটু ঢেলে সাজাতে পারি, এই প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতা করতে পারি। সরাসরি সরকারের পক্ষে তো আর ওভাবে করা সম্ভব না, কিন্তু যারা করে তাদেরকে সরকার সহযোগিতা করতে পারে। এবং নিশ্চয়ই এখনো প্রচলিত আছে আমাদের দেশে একটি শীতকাল আসলে মেলার প্রচলন ছিল। থানা পর্যায়ে হোক, গ্রামীণ সবকিছু নিয়ে, দেশীয় সবকিছু, শিল্প, খাবার, বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে মেলা হতো। আমরা উদ্যোগ গ্রহণ করতে পারি যাতে এই মেলাগুলো প্রতি বছর করা সম্ভব হয়। এবং এর মধ্যে আমি কয়েকটি জায়গায় বলেছি, আরেকটি বিষয় এখানে উল্লেখ করার মতন আছে, সেটি হচ্ছে যে বাংলাদেশের প্রতিটি জেলাতেই বিভিন্ন রকম কিছু কিছু বিষয় আছে, ঐতিহ্য আছে। এই বিষয়গুলোকে আমরা আস্তে 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 সহযোগিতা করতে পারি সরকারের পক্ষ থেকে। এই বিষয়গুলো শুধু দেশের সামনে না, একই সাথে এই বিষয়গুলোকে আমরা সহায়তা করে পৃথিবীর মানুষের সামনে আমরা উপস্থাপন করতে পারি। এটিতে যেমন একটি দেশের পরিচিতি বৃদ্ধি পাবে, একই সাথে এই শিল্পগুলোর সাথে যেই মানুষগুলো আছে কিছু হলেও তাদের আয় রুজি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। এভাবে আমরা পুরো বিষয়টাকে দেখতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। এখন প্রশ্ন করবেন রইফুন নাহার রিনা, সভাপতি জাতীয়তাবাদী মহিলা দল, চুয়াডাঙ্গা জেলা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম জি, আসসালামু আমার আলাইকুম। চেয়ারম্যান তারেক রহমানকে। আমার প্রশ্ন, বর্তমানে কৃষিক্ষেত্রে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছে, অনেক নারী উদ্যোক্তা আছে এর মধ্যে, কিন্তু দেখা যাচ্ছে কৃষি ঋণ পেতে এদের অনেক ভোগান্তি হতে হচ্ছে। এর ব্যবস্থা কি আমরা, সরকার আসলে, বিএনপি সরকার আসলে কি সুরাহা করবে, এটা একটু জানতে চাচ্ছি। আমাদের একটি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বোন। আমাদের একটি পরিকল্পনা আছে, আপনি বোধহয় এর ভেতরেই শুনেছেন। আমরা দুটো কার্ড ইন্ট্রোডিউস করতে চাচ্ছি। একটি হচ্ছে ফ্যামিলি কার্ড এবং একটি হচ্ছে ফার্মার্স কার্ড। ফ্যামিলি কার্ডের বিষয়টি আসলে আমি তুলে ধরবো, এটির সংক্ষেপে এটি বলতে আমরা কি বোঝাচ্ছি। ফার্মার্স কার্ড যেটি থাকবে সেটি আমরা বাংলাদেশে মোটামুটিভাবে সরকারের কৃষক, কোন ধরনের, কয় ধরনের কৃষক আছে এটার একটা ক্যাটাগরি আছে। প্রান্তিক কৃষক, ক্ষুদ্র কৃষক, মাঝারি কৃষক, এভাবে ক্যাটাগরি আছে। এবং এখানে জমির পরিমাণও কম বেশি একটা ধারণা দেওয়া আছে যে কি পরিমাণ জমি হলে কোন ক্যাটাগরির কৃষক হবে। আপনি আপনি বসুন, আপনি বসুন, আমি বলছি। এবং একই সাথে আপনি যদি দেখেন, আমরা যতটুকু জানি, ইনফরমেশন যতটুকু আছে আমাদের কাছে, যে এই ধরনের নারী কৃষক যারা আছেন, খুব যে অনেক বড় জমি তাদের আছে তা না। 1.5 বিঘা, 2 বিঘা, আমি বিঘা হিসেবে জানি। আহ, বিঘাটা সব জায়গায় প্রযোজ্য না, বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলা হয়, তো আমি বিঘাটার হিসাবেই বলি। 2 বিঘা, 5 বিঘা, এই ধরনের, 1 বিঘা, 1.5 বিঘা, এই ধরনের সাধারণত তাদের জমি হয়ে থাকে। তো আমরা যে ফার্মার্স কার্ডটা দিব, এটা আমরা নারী এবং পুরুষ নির্বিশেষে সবাইকে আমরা দিব। এই ধরনের ছোট ছোট কৃষক যারা আছে তাদের কাছেই মূলত আমরা এটা দেবো, তাদেরকে একটা সাপোর্ট দেওয়ার আমরা চেষ্টা করব প্রতি ক্রপ সিজনে। এবং
এখান থেকে আমরা নারী কৃষক যারা আছেন তাদেরকে আমরা আলাদা করে নিতে পারি। নারীদের ক্ষেত্রে কৃষক তো কৃষকই, সেটি নারী হোক পুরুষ হোক। তবে আপনার এটি যদি প্রস্তাব আকারে আমরা গ্রহণ করে নিই, ইন দ্যাট কেস আমরা এই বিষয়টি নিয়ে অবশ্যই বিবেচনা করব যে নারী কৃষকদের এক্সট্রা কোনো কিছু আমরা করতে পারি কিনা, সেটি আমরা অবশ্যই বিবেচনার মধ্যে রাখবো। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। প্রশ্ন করবেন কুষ্টিয়া জেলা। কোথায় প্রশ্ন করেন? আমি প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি খন্দকার আব্দুল মজিদ, ডেপুটি রেজিস্ট্রার, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। কুষ্টিয়ার লাইন। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, ডেপুটি রেজিস্ট্রার খন্দকার আব্দুল মজিদ, ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। আমার পরিচয়, আমি খন্দকার আব্দুল মজিদ, ডেপুটি রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। জি। আমার প্রশ্নটি হচ্ছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 সালে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তির ফলে আমাদের এই অঞ্চলের চারটি জেলার, আমি কি প্রশ্ন, চারটি জেলার গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প সহ এই জনপদের বিস্তীর্ণ জনপদ কৃষির স্বর্গরাজ্যে রূপান্তরিত হয়েছিল এবং এই এলাকার মানুষ মরুভূমি থেকে রক্ষা পেয়েছিল। কিন্তু বর্তমানে ভারতের অসহযোগিতার ফলে বর্তমানে গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পটি প্রায় অকেজো এবং এই এলাকাটি এখন মরুভূমিতে রূপান্তরিত হয়েছে। বিএনপি যদি আগামীতে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ। ইন্টারনেট সমস্যা হচ্ছে মনে হয়। হ্যাঁ, ইন্টারনেট, কুষ্টিয়াতে ইন্টারনেটের সমস্যা হচ্ছে। জানার বিনীত প্রশ্ন রইল। ধন্যবাদ। মজিদ সাহেব, আমি এবং আমার মনে হয় চুয়াডাঙ্গা বা মাগুরাতে যারা উপস্থিত আছেন বোধহয় কেউই সম্পূর্ণ প্রশ্নটা আমরা শুনতে পাইনি। যতটুকু আপনি শুনতে পেয়েছি তার থেকে আমি যেটা বুঝতে পারছি যে আহ, ভারতের বিভিন্ন রকম বাঁধ নির্মাণের ফলে আমাদের অনেকগুলো নদী শুকিয়ে গিয়েছে এবং তার ফলে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে চাষাবাদ সহ বিভিন্ন আহ, সমস্যা দেখা দিচ্ছে যেগুলা পানির সাথে রিলেটেড। এটাই বোধহয় আপনার প্রশ্ন, যতটুকু বুঝেছি আমি। এটা, মাননীয় প্রধান। জি, এটা যদি প্রশ্নটা হয়ে থাকে, এখানে একটা বিষয় আছে। ভারত বাদ দিচ্ছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এবং এটি দ্বিপাক্ষিক। অ্যাট দ্য সেম টাইম আন্তর্জাতিক অঙ্গনেও বিষয়টি আমাদেরকে রেইজ করতে হবে। আপনার নিশ্চয়ই মনে আছে, গতবার যখন আমরা দেশনেত্রী খালেদা জিয়া দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, তখন কিন্তু উনি এই ফারাক্কার বিষয়টি জাতিসংঘে রেইজ করেছিলেন। একইভাবে আমাদেরকে আন্তর্জাতিক অঙ্গনের আশ্রয় নিতে হবে, তাদের সহযোগিতা নিতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে অবশ্যই ভারতের সাথে নিজেদের ভিতরে আলোচনা করে এই সমস্যার সমাধানটি করতে হবে, যুক্তি তর্ক বাস্তবতার ভিন্নতায়, বাস্তবতার আঙ্গিকে। একই সাথে সেটা তো ডিপ্লোম্যাটিক ব্যাপার, আন্তর্জাতিক ব্যাপার, কতদিনে কি হবে আমরা জানি না, কিন্তু আমাদেরকে যে কোনো মূল্যে এই প্রক্রিয়াটা শুরু করতে হবে। এটা গেল একটি। দ্বিতীয়ত হচ্ছে, শহীদ জিয়ার সময় আপনার নিশ্চয়ই মনে আছে খাল কাটা কর্মসূচি ছিল আমাদের। এই খালগুলো ভরাট হয়ে গেছে, অনেক জায়গায় খালগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে, ওখানে যে কখনো খাল ছিল এটারই কোনো চিহ্ন নেই। একই সাথে যে একই সাথে যেটা হয়েছে, বাংলাদেশের বহু নদী, বহু ছোটখাটো বড় নদী, মাঝারি নদী, ছোট নদী, যেভাবে বলি, বিভিন্ন অংশ ভরাট হয়ে গিয়েছে। কিছু কিছু জায়গায় এই বিগত পলাতক স্বৈরাচারের সময় নদী খনন হতো, বাস এটা কেন হতো আপনিও জানেন, আমরা জানি, আমরা সবাই জানি, তাদের লোকজনকে পয়সা দেওয়ার জন্য হতো। প্রপারলি যেটা করা উচিত সেটা হতো না। আমাদেরকে আমাদেরকে আমাদের নিজস্ব ব্যবস্থা নিতে হবে। আমরা
আন্তর্জাতিক অঙ্গনে যেটা ডিপ্লোমেসি, যেটা পারস্পরিক ডিপ্লোমেসি, সেটার মধ্যে দিয়ে তো আমাদের কাজ করতেই হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে আমাদের খালগুলোকে আবার রিভাইভ করতে হবে, খালগুলোকে কাটতে হবে, যাতে আমরা পানি, যখন বাড়তি পানি আসবে সেটাকে ধরে রাখতে পারি, শুকনো মৌসুমে যাতে সেটাকে কাজে লাগাতে পারি। নদীগুলোকে আমাদের কাটতে হবে, যাতে করে যখন বর্ষা সিজনে বেশি অতিরিক্ত পানি এসে সেই পানিগুলোকে যাতে আমরা নদীতে দিতে পারি। এবং খুলনা অঞ্চলে ওইদিকে আরেকটি সমস্যা আছে, যেহেতু নদীতে পানির প্রেশার কমে গিয়েছে, ফলে সমুদ্রের নোনা পানি কিন্তু আবার ভিতরে ঢুকে আসছে। কাজেই সেই জন্য নদীগুলোতে আমাদের পানি রাখার ব্যবস্থা করতে হবে, সো দ্যাট নদীর পানির প্রেশার যদি থাকে, নদীতে যদি বেশি পরিমাণ পানি থাকে, প্রেশার যদি বেশি থাকে নদীতে পানির, তখন কিন্তু নোনা পানিটা আবার ঢুকতে তখন কিছুটা হলেও বাধাগ্রস্ত হবে, বাধা পাবে। তো পুরো সামগ্রিক বিষয়টাকে এভাবে আমাদের চিন্তা করতে হবে। আমি কি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি? জি, ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় নেতা আপু। ধন্যবাদ, বসুন। ধন্যবাদ মাননীয় প্রধান হ্যাঁ, অতিথি। আমরা এই পর্যায়ে আমাদের আমাদের ন্যায্য অধিকার আমরা ছেড়ে দিব না, আমাদের ন্যায্য অধিকার আমরা ছাড়বো না, এ ব্যাপারে আমাদেরকে দৃঢ় থাকতে হবে। Yes, ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথি। এই পর্যায়ে প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি মোহাম্মদ রফিকুল ইসলাম, আহ্বায়ক মিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল। মোহাম্মদ রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রশ্ন, আমাদের এই কুষ্টিয়া জেলা বিভিন্ন ভাবে, আমাদের এই কুষ্টিয়া জেলাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় সাংস্কৃতিক জেলা হিসাবে স্বীকৃতি দান করেছে। আমি এই জেলাতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ফকির লালন শাহ, মীর মোশাররফ হোসেনের জন্মস্থান। আমাদের এই কুষ্টিয়া জেলার সাংস্কৃতিক এলাকা এবং পর্যটক এলাকা হিসাবে আহ, স্বীকৃতি এবং সম্ভাবনাময় হিসাবে গঠন করবেন কিনা আমার জানতে ইচ্ছে হচ্ছে। সালাম আচ্ছা, আলাইকুম। ধন্যবাদ রফিকুল ইসলাম। আহ, আপনি কুষ্টিয়ার ক্ষেত্রে কৃষি এবং পর্যটনে যে বিষয়টি বললেন, এটি শুধু কুষ্টিয়ার ক্ষেত্রে না, এটা বাংলাদেশের প্রত্যেকটি জেলা যদি আমরা বিবেচনা করি, প্রত্যেক জায়গায় তার নিজস্ব কিছু কৃষ্টি কালচার আছে। অ্যাট দ্য সেম টাইম প্রত্যেক জায়গায় পর্যটন সংক্রান্ত বিষয় কিছু না কিছু আছে। আমাদেরকে নজর দিতে হবে, বিষয়গুলোকে নজর দিতে হবে, বের করে নিয়ে আসতে হবে বিষয়গুলোকে। এখন বললে অনেক কিছু বলা যায়, সুন্দর সুন্দর কথা অনেক বলা যায়, আমরা অনেক মানুষের কাছে অনেক সুন্দর সুন্দর কথা বলছি। আহ, আমি বলতে পারি সরকার গঠন করলে আমরা এই করব, সেই করব, এই করব, এই করবো, অনেক কিছু বলা যায়। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাই। এখন ঘটনাটা দিয়ে আহ, আপনি যদি কমিটমেন্টের বিষয়টি বুঝতে পারেন, খুব ভালো। যদি বুঝতে না পারেন, সেটা আমাদের জন্য একটু পেইনফুল। কারণ ঘটনাটা কি, আপনাদের সকলের সামনে আমি ঘটনাটা তুলে ধরছি। ঘটনাটা বেশি দিন আগের না, আহ, 1 মাস আগের ঘটনা। 16ই ডিসেম্বর। 16ই ডিসেম্বরে আপনারা দেখেছেন সবার আগে বাংলাদেশ নামে একটি কনসার্ট হয়েছে ঢাকায়। নিশ্চয়ই আপনারা অনলাইনে দেখেছেন, অথবা ফিজিক্যালিও কেউ কেউ দেখেছেন, হয়তো টিভিতেও দেখেছেন। এই সবার আগে বাংলাদেশ কনসার্টটা কেন বা কিভাবে হয়েছিল? দেখুন, আহ স্বৈরাচার, এই যে পলাতক যে স্বৈরাচার পালিয়ে যে গিয়েছে, আমরা গত 15 বছরে দেখলাম যে কিছু হলেই ওদের এই পার্শ্ববর্তী দেশ থেকে শিল্পী আসে, আমাদের শিল্পীদের কোনো খবর টবর নাই। কিছু হলেই, সেটা সরকারি অনুষ্ঠান হোক, বেসরকারি হোক, ব্যক্তিগত হোক, কিছু হলেই দেখি এই সব ওই দেশি শিল্পীরা আসে, গান করে, কি করে না করে। আর তারপরে তো দেখলাম এই যে যেই দলটি ভেঙে গেল, এদের এমপি মন্ত্রী, তথাকথিত এমপি মন্ত্রী যারা ছিল, একদম মাটিতে গেড়ে বসে দেখি দেখছে। খুবই ইনসাল্টিং ব্যাপার ছিল, নিজেকে খুব ছোট মনে হতো যে এটা কি করছে এরা। আচ্ছা, তারপরে এরা পালিয়ে গেল। 5 তারিখে পরিবর্তিত অবস্থা হলো। মানে 15 বছর দেখেছি শুধু ইন্ডিয়ান শিল্পী আসে, ইন্ডিয়ান শিল্পী আসছে, আশ্চর্য ব্যাপার। দেশি শিল্পীদের খবরই পাই না। আচ্ছা, এই 5 তারিখের পরিবর্তন হলো। 5 তারিখের পরিবর্তনের পরে হঠাৎ করে দেখলাম, এতদিন দেখলাম দিল্লি থেকে আসতো, এখন দেখি ইসলামাবাদ থেকে আসা শুরু করলো। এ পাকিস্তানি শিল্পী আসে, এ এসে এই কনসার্ট করে, ও এসে এই কনসার্ট করে। তো
একদিন সকালে আহ, নাস্তা খাওয়ার টেবিলে আমি যখন নিউজগুলো দেখছি, হঠাৎ দেখি যে এক পাকিস্তানি শিল্পী আসবে। কেন পাকিস্তানি শিল্পী আসবে? সে আসবে বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল ছাত্রছাত্রী আহত হয়েছে বা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য ফান্ড রেজ করবে। সেই শিল্পী কোনো পয়সা নিবে না, সেই ফান্ডের জন্য যা পয়সা উঠবে সেটা সব তারা সেই ফান্ডে দিবে। কিন্তু ওখানে একটা ভিতরে লুকোনো ব্যাপার ছিল, বিপিএল এর খেলা ছিল। সেই বিপিএল এর খেলার নাম করে সেখান থেকে পত্রিকার নিউজে যা আমি দেখলাম 3.5 কোটি টাকা সে নিয়ে যাবে বা নিয়ে গিয়েছে। সকালে নিউজটা দেখার পরে আমার খুব মেজাজ খারাপ করলো, খুব বিরক্ত লাগলো। আমি তখন আমাদের দলের যারা এই কালচারাল লাইনে যারা কয়েকজন জড়িত আছে এরকম কয়েকজনকে আমি ডাকলাম। আমি ডেকে বললাম যে দেখো, সামনে 16ই ডিসেম্বর আমি একটি কনসার্টের আয়োজন করতে চাই ঢাকা শহরে। তো কিন্তু ওই কনসার্টের বৈশিষ্ট্য হতে হবে সব বাংলাদেশি শিল্পী থাকবে, এবং শুধু বাংলাদেশি শিল্পী। নর্মালি কনসার্ট বলতে আমরা বুঝি যে সাধারণত ব্যান্ড সঙ্গীত যারা হয় তাদেরটাই, তাদের অনুষ্ঠানকে আমরা কনসার্ট বলি। আমি বললাম যে না, এখানে শুধু ব্যান্ড সঙ্গীত থাকবে না, আমাদের বিভিন্ন ধরনের বাউল থাকবে, আমাদের পল্লীগীতি থাকবে, আমাদের আধুনিক গান থাকবে। অর্থাৎ আমাদের দেশে কম বেশি যারা শিল্পী, বিভিন্ন ধরনের সব ধরনের শিল্পী থাকবে। বিকাল থেকে অনুষ্ঠান শুরু হবে। কোথায় করবে কোথায় করবে আলোচনা করে তখন আমিই বললাম যে কেন আমরা মানিক মিয়ার সামনে করলে সমস্যা কি হয়? আমাদের তো বিজয় দিবস। তো মানিক মিয়ার সামনে যদি বড় রাস্তাটা করি, মানুষজন আসবে, ও গান শুনবে ওই দিন, এবং এটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ থাকবে। আলহামদুলিল্লাহ আমরা অনুষ্ঠানটি আয়োজন করেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কনসার্ট বলতে যা বোঝায় বাংলাদেশের সবচেয়ে বৃহৎ কনসার্ট হয়েছে এটা। সবচেয়ে বৃহৎ কনসার্ট অনুষ্ঠান করতে পেরেছি আমরা। এবং আমাদের সবচেয়ে বড় সার্থকতা, বাংলাদেশি বাংলাদেশি এবং বাংলাদেশের প্রায় বলা যায় নাম করা যত শিল্পী আছেন সবাই সেদিন ওখানে পারফর্ম করেছিলেন। তো এই ঘটনাটা আপনাদের সকলের সামনে আমি এই জন্য তুলে ধরলাম। আমাদের রফিকুল ইসলাম যেটা বলেছেন, আমি ওনার উত্তর হয়তো কথা প্রসঙ্গে অনেক কিছু বলতে পারতাম যে এই করব এই করব এই করব, বাট কিছু হলেও ছোট হলেও সেটি পর্যটন বলেন, কৃষ্টি কালচার বলেন, আমরা করেছি, অন্তত করার উদ্যোগ নিয়েছি, চেষ্টা করেছি আমরা। আপনার দল চেষ্টা করেছে, আপনার দল উদ্যোগ নিয়েছে দেশের কৃষ্টি কালচারকে তুলে ধরার জন্য। আপনি রফিকুল ইসলাম সন্তুষ্ট হয়েছেন উত্তরে? ধন্যবাদ দাদা। ধন্যবাদ, বসেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় মানিক। চেয়ারম্যান, মাগুরা থেকে বলছি। মানে এ পর্যায়ে প্রশ্ন করার জন্য অনুরোধ করছি খন্দকার খলিলুর রহমান, সাবেক 1 নং যুগ্ম আহ্বায়ক, শ্রীপুর উপজেলা বিএনপি। শ্রীপুর উপজেলা বিএনপি, মাইক। হ্যাঁ, তাড়াতাড়ি করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতা, আমি আপনার 31 দফা বাস্তবায়নে বাংলাদেশ বিনির্মাণের যে 31 দফা আপনি দিয়েছেন, এই 31 দফার মধ্যে আমি খুব নিখুঁতভাবে এটা দেখেছি। আমার কাছে মনে হয়েছে একটি, যেটা 31 দফার মধ্যে 22 দফা, যেটা শহীদদের শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা এবং স্বীকৃতি প্রদান, এই দফা 13ই জুলাই 2023 তারিখে রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা আপনি বাংলাদেশের মানুষের কাছে দিয়েছেন, তার পরবর্তীতে জুলাই আগস্টের যে বিপ্লব সংগঠিত হয়েছে, যে বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা পলায়ন ঘটেছে, এই আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমি এই ধারার সঙ্গে 71 শুধু নয়, 24 জুলাই আগস্টের যে আত্মদান যারা করেছেন তাদেরকে মুক্তিযোদ্ধা হিসাবে এখানে রাখার জন্য আমি বিনীতভাবে আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। এটাই আমার প্রস্তাবনা। ধন্যবাদ। প্রথমত ধন্যবাদ। আপনি একটু ছোট ভুল করে ফেলেছেন, ওটা 22 নম্বর, 23 নম্বর না। আপনি যা বলতে চাইছেন ওটা 22 নম্বর মনে হয়। হ্যাঁ, 22 বলছি। 22 হ্যাঁ, 22। বলেছেন? হ্যাঁ, আচ্ছা, 22 বলছি। 22 তাহলে বলেছেন। 22 আচ্ছা, বলছি। তাহলে ঠিক আছে। ধন্যবাদ আপনার প্রস্তাবনার জন্য। আমি এটা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন তাদের সামনে এটা উপস্থাপন করব। ধন্যবাদ। আপনাকে। এ পর্যায়ে প্রশ্ন করার জন্য আমি অনুরোধ করছি জেলা মহিলা দল মাগুরার সভানেত্রী উম্মিয়া কুলসুম উর্মি।
প্রিয় নেতা, আমি প্রশ্ন করছি যে আপনার মাধ্যমে আগামী সংসদ নির্বাচনে মহিলা আসন বাড়ানো যায় কিনা, এবং মূল দলে যে আমাদের 33% মহিলা ছিল সেটা আজও আমাদের বাস্তবায়ন হয়নি। আমরা এবাদী আশা কিনা যে আগামীতে ইনশাল্লাহ আরো ব্যাপকভাবে মহিলা ওইখানে অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন হলো যে জাতীয় সংসদ নির্বাচন, সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌরসভা মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্রাপ্ত নমিনেশন নারীদেরকে দেওয়ার বিষয়ে আমাদের বিএনপির কোনো সিদ্ধান্ত আছে কিনা? নারী নেতৃত্বে সংগঠিত এবং শক্তিশালী করার জন্য এটা আমাদের প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মানে চেয়ারম্যান। ধন্যবাদ। বোন, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনাকে দেখে আমি যতটুকু বুঝতে পারছি আপনি এই দলের সাথে বহু বছর যাবত জড়িত আছেন। আহ, সবসময় কিন্তু বিএনপি যখন সুযোগ পেয়েছে রাষ্ট্র পরিচালনার, বিএনপি চেষ্টা করেছে এই যে সংসদের নারী আসন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় এই নারী আসন বৃদ্ধি করা হয়। দেশনেত্রী খালেদা জিয়ার সময় এই মহিলাদের একজনকে তো আপনার যোগ্য করে করে তুলতে হবে। তো যে কোনো মানুষকে যে কোনো কাজের জন্য তাকে যোগ্য করে করে তুলতে হবে। তো যোগ্যতার প্রথম প্রথম যেই পদক্ষেপ বা প্রথম যেই ক্রাইটেরিয়া প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষিত করা। এবং নারীদের শিক্ষার ক্ষেত্রে দেশনেত্রী খালেদা জিয়ার উদ্যোগ বা অবদান নিশ্চয়ই আপনার জানা আছে। এখন আপনি বললেন যে এখানে আসন সংখ্যা বৃদ্ধি করা যাবে কিনা। আপনি যেখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি আপনার আশেপাশে আমাদের আরো কিছু মহিলা নেত্রী বসে আছেন। এটা তো নির্ভর করবে বোন আপনাদের উপরে। আপনারা এই যে 33% ফুলফিল করতে বললেন, আমরা যদি বাস্তবতার বিবেচনায় আলাপ করি, 33% দিতে আমাদের কোনো আপত্তি নাই, বরং আমরা চাই সেটি হোক। কিন্তু এই 33% ফিল আপ করার জন্য আমাদেরকে অবশ্যই যোগ্য নেতৃত্ব প্রয়োজন, যার সংখ্যা তুলনামূলকভাবে দুঃখজনকভাবে কম। এখন আমরা যদি আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তাদেরকে দিয়ে দিই, তাতে তো কোনো লাভ হচ্ছে না। আপনি শুধু লিস্টটা ফিল আপ করতে পারবেন, তালিকা হয়তো তালিকাতে নাম লিখতে পারবেন, কিন্তু মাঠে তো এর কোনো বাস্তবায়ন হবে না। তো সেই জন্য বিষয় হচ্ছে আমাদেরকে যোগ্যভাবে মহিলা নেতৃত্ব, নারী নেতৃত্ব, নেতৃত্ব দেওয়ার মতন মানুষগুলোকে আগে তৈরি করতে হবে। এখানে একটি বাস্তবতা আছে যেটি আমার কাছে মনে হয়, সেটি হচ্ছে যে এই যে বিগত 15 বছর আমরা সবাই দেখেছি যে আহ, কিভাবে দেশকে বিরাজনীতিকরণ করণের চেষ্টা করা হয়েছে। সেখানে যেখানে পুরুষ নেতৃত্ব, পুরুষ নেতাকর্মী, রাজনৈতিক নেতাকর্মী বলুন অথবা বিভিন্ন সামাজিক সংগঠনের যে কোনো মানুষ যারা সমাজে দেশে মানুষের কথা বলতে চেয়েছে, পুরুষ মানুষদেরকেই যেভাবে অত্যাচার নির্যাতন করা হয়েছে, স্বাভাবিক বাংলাদেশের পারিবারিক এবং সামাজিক প্রেক্ষাপটে নারীদের জন্য সেটা খুব ডিফিকাল্ট। পুরুষদের জন্য এই ক্ষেত্রে বিশেষ ডিফিকাল্ট ছিল, নারীদের জন্য ডিফিকাল্ট ছিল। আমরা সকলে মিলে যেটা প্রত্যাশা করি, আগামী দিনে আমরা একটি একটি স্বাভাবিক সমাজ, স্বাভাবিক রাজনৈতিক অবস্থা তৈরি করতে সক্ষম হব। এই যে জুলাই আগস্টে যে আন্দোলন হলো, এটা তো ছিলই বৈষম্য বিরোধী, অর্থাৎ বৈষম্য থাকবে না, যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে হবে। আমরা যদি এই বিষয়টিকে আমাদের মাথায় রাখি, সামনে রাখি, তাহলেও নারী নেতৃত্ব সামনে আনতে হলে তাদেরকে যোগ্যতার ভিত্তিতেই আমাদেরকে আনতে হবে। সো আগামী দিনে, সামনের দিনে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা একটি স্বাভাবিক সমাজ ব্যবস্থা, স্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থা দেশে গড়ে তুলতে সক্ষম হব। করার মতন সবাইকে মিলে চেষ্টা করতে হবে, এবং যেখানে একটি মিনিমাম নিরাপত্তা থাকবে প্রত্যেকটি মানুষের, নারী বা পুরুষ যেই হোক না কেন, এই নিরাপত্তাটা এই নিরাপত্তাটা যদি নিশ্চিত করা সম্ভব হয়, আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি পুরুষ নেতৃত্ব যেমন আসবে, ঠিক একইভাবে যোগ্য নারী নেতৃত্ব আস্তে আস্তে বেরিয়ে আসবে। আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, একটু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধন্যবাদ। আনিফুর রহমান তালুকদার খোকন। ধন্যবাদ। প্রশ্ন করবেন শরীফুজ্জামান সিজার, সভাপতি চুয়াডাঙ্গা জেলা যুবদল। ওয়াহিদ, মাইক দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাই আমাদের প্রিয় অভিভাবক দেশনায়ক তারেক রহমানকে। আমার প্রশ্ন, আমাদের যে দফা আছে 25 এবং 26,
শিক্ষা এবং স্বাস্থ্য। আমাদের শিক্ষা ব্যবস্থায় বর্তমানে আমাদের যোগ্য শিক্ষকের অভাব হয়ে পড়ছে, আর অন্যদিকে আমাদের শিক্ষা সামগ্রী যে উপকরণ করা আছে এত ব্যয়বহুল যে আমাদের সাধারণ মানুষ তাদেরকে সন্তানদেরকে লেখাপড়া করাতে পারছে না। যেহেতু এই শিক্ষা আমাদের মৌলিক অধিকার। আর একটা স্বাস্থ্যের কথা বলি, আমাদের হাসপাতাল আছে, ডাক্তার আছে, কিন্তু আমাদের এই দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না। কারণ আমার যদি টাকা থাকে আমি চিকিৎসা পাবো, আমার যদি টাকা না থাকে আমি চিকিৎসা পাবো না। এই দূরকরণের জন্য আমরা এই 25 এবং 26 নম্বরের ভিতরে আমরা সুনির্দিষ্ট ভাবে আমরা এই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে আমরা আমরা কি করব তাই? আমরা কি করব? শিক্ষা যেন সহজলভ্য হয়, তাদের বই পুস্তক উপকরণ যে কটা সহজলভ্য করা, এবং স্বাস্থ্য খাতে যে প্রশ্ন করেন, আমাদের please। যে ডাকাতি চলছে এই ডাকাতিটা কিভাবে বন্ধ করতে পারে, সাধারণ মানুষ যেন হাসপাতালে ওষুধ পায়, সাধারণ মানুষ যেন হাসপাতালে যায় তাদের চিকিৎসা পায়, কেউ যেন বিনা চিকিৎসায় মৃত্যু না ঘটে। ধন্যবাদ প্রিয় নেতা। আপনার প্রশ্ন। সিজারের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হুম, এখানে দুটো প্রশ্ন আছে, একটা শিক্ষার বিষয়, একটা স্বাস্থ্যের বিষয়। আহ, একজন মানুষ, একজন শিশু, এবং সে যখন আস্তে আস্তে বড় হবে, সে যদি প্রপার বেসিক এডুকেশনটা ঠিকভাবে পায়, এবং অ্যাট দ্য সেম টাইম একই সময় সে যদি সুস্বাস্থ্যের অধিকারী হয়, তাহলে একজন মানুষের একটা উদাহরণ দিচ্ছি, বাট আমরা সামগ্রিকভাবে একটি জেনারেশনের কথা বলছি। সামগ্রিকভাবে একটি জেনারেশন, যে আজকে শিশু প্রাইমারিতে পড়ে, তাকে যদি আমরা বেসিক শিক্ষাটা ভালোভাবে দিতে পারি, বেসিক এডুকেশনটা, আর অ্যাট দ্য সেম টাইম তাকে যদি আমরা মোটামুটিভাবে আহ, সুস্বাস্থ্যে থাকতে পারে এরকম নিশ্চিত করতে পারি, আমরা আজ না, কাল না, পরশু না, বাট 12 থেকে 15 বছরের মধ্যে একটি সুস্থ এবং শিক্ষিত জাতি পাবো, যেটা পরবর্তীতে আমাদেরকে একটি একটি অত্যন্ত শক্তিশালী জাতি এবং দেশ গঠনে সহযোগিতা করবে। এখন এটা কিভাবে সম্ভব, সিজার? আহ, আমার ব্যক্তিগতভাবে যদি আপনি মনে করেন, আমি যেটা দেখেছি, আমার কাছে যেটা মনে হয়েছে, এবং এখানে উপস্থিত মনে হয় কম বেশি সবাই এগ্রি করবেন, যারা পালিয়ে গেছে 5 তারিখে, এদের 15 বছরের শাসন আমলে আমার কাছে মনে হয়েছে ইচ্ছাকৃতভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কারণ তারা নিজেরাই স্বীকার করেছে, নিজেদের মুখেই স্বীকার করেছে যে তাদের সবকিছু কোথায়, কোন দেশে। আমরা দেখেছি যে যারা দেশের মধ্যে যে সকল মানুষ অর্থনৈতিকভাবে, যে সকল পরিবার যতটুকু এফোর্ড করতে পারে, আমরা দেখেছি তারা ইন্ডিয়াতে চলে যেত, অথবা যারা বেটার এফোর্ড করতে পারে তারা অন্য দেশেও যেত। প্রচুর মানুষ, বছরে কয়েক বিলিয়ন ডলার চলে যেত আমাদের এই চিকিৎসা বাবদ। মানুষজন দেশে চিকিৎসা পাচ্ছে না সঠিকভাবে, চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে। আহ দেখুন, আমরা বাস্তবতার নিরিখে যদি চিন্তা করি, বাংলাদেশের জনসংখ্যা আমার কাছে মনে হয় 20 কোটি, 20 কোটির কম কোনোভাবেই না। 20 কোটির প্রতিটা মানুষকে আপনার চিকিৎসা দিতে হবে, এটাও কথাটা সঠিক। তবে বাস্তবতা এটাও, 20 কোটি মানুষকে আপনি যদি চিকিৎসা, ওষুধপত্র সবকিছু দেন, এটা একটা অসম্ভব ব্যয়বহুল ব্যাপার। আমি যেই দেশে আছি, যুক্তরাজ্য, এই যুক্তরাজ্যে এই দেশের নিয়ম এই দেশের নিয়ম যে এই দেশের যারা বৈধ নাগরিক, তাদেরকে এই দেশের সরকার বা রাষ্ট্র শিক্ষা এবং স্বাস্থ্য দিবে। কারো যদি বাইপাস অপারেশনও লাগে, সেটিও সরকার ব্যয় বহন করবে, এবং তাদের সন্তানদের ক্লাস 12 পর্যন্ত শিক্ষা ফ্রি। এখন কিন্তু যুক্তরাজ্যের এইটা নিশ্চিত করতে গিয়ে তাদের অনেক খরচ হচ্ছে, অসম্ভব টাকা ব্যয় হচ্ছে, বাজেটের মধ্যে অসম্ভব প্রেশার পড়ছে, এবং অনেক জায়গায় সঠিকভাবে এরাও ব্যর্থ হচ্ছে, চিকিৎসা দিতে পারছে না। মানে চিকিৎসা দিতে পারছে না এই অর্থে যে অনেক লম্বা কিউ লাইন হয়ে যাচ্ছে, আহ, আহ, ডাক্তারের সংখ্যা কমে গিয়েছে, ডাক্তারদের উপরে অনেক প্রেশার, রোগীর সংখ্যা বেড়ে গিয়েছে। এখন এরা যেই জিনিসটা করছে, নতুন একটা স্বাস্থ্যের ব্যাপারে এটা একটা নতুন চিন্তা ভাবনা করে অলরেডি কাজ শুরু করেছে। এটা শুধু যুক্তরাজ্য করছে না, পুরো ইউরোপে এটা আস্তে আস্তে এরা করার চেষ্টা করছে, প্রত্যেকটা দেশ যারা গণতান্ত্রিক দেশ। কি সেটা? যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আজকে থেকে 30 বছর, 40 বছর আগে করেছিলেন, পল্লী চিকিৎসক। নিশ্চয়ই এখানে অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন, আপনাদের নিশ্চয়ই মনে আছে শহীদ জিয়ার সাথে যারা কাজ করেছেন ওই সময়। এর বাইরেও নিশ্চয়ই অনেকে জানেন পল্লী চিকিৎসক, অর্থাৎ প্রিভেনশন।
একটা মানুষ অসুস্থ হবার আগেই যদি আপনি মানুষটাকে সচেতন করতে পারেন যে ভাই তুমি এই করো না, তাহলে তুমি এই অসুখ থেকে, জ্বর সর্দি কাশি এটা নর্মাল ব্যাপার, এটা কিছু না, কিন্তু ধরেন হার্টের অসুখ, কিডনির অসুখ, ডায়াবেটিস, এইগুলাই মূলত মেইন সমস্যা। তো এখন আপনি কি কি করলে ডায়াবেটিস থেকে আপনি রক্ষা পাবেন, ডায়াবেটিস থেকে রক্ষা পেলেই আপনি মোটামুটি সুস্থ থাকতে পারবেন। কি কি হলে আপনি হার্টের অসুখ থেকে রক্ষা পাবেন, কি কি হলে আপনি কিডনির সমস্যায় ভুগবেন না। প্রিভেনশন, আমাদের যেটা স্বাস্থ্য ব্যবস্থার মানে কোইন্সিডেন্টলি এমন হয়েছে যে এই মিটিং এর পরে সন্ধ্যা 6:30টার সময় আমি আমাদের নেতৃবৃন্দ আজকে অলরেডি দলের পক্ষ থেকে স্বাস্থ্য সংক্রান্ত যেই পলিসি সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। তো আপনি আজকে এই প্রশ্নটা করেছেন। প্রিভেনশনের ব্যাপারে অলরেডি আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি। আমরা যেটা করব সারা দেশে, আহ, যেমন ধরেন আমরা হয়তো উদাহরণস্বরূপ বলছি, 1 লক্ষ পল্লী চিকিৎসক বা যেটাই আমরা নাম দেই, পল্লী চিকিৎসকের নাম দেই অথবা যেটাই নাম দেই, অর্থাৎ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সর্ট অফ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দান করব। সে 1 লক্ষ উদাহরণস্বরূপ বললাম, এই মানুষগুলোকে আমরা ট্রেনিং দিব, গ্রামে গ্রামে তারা থাকবে। এবং এই 1 লক্ষের মধ্যে এখানে নারী ক্ষমতায়নের প্রশ্ন করেছেন আমাদের দু একজন নেত্রী, আপনাদের সামনে একটা তখন আমি বলতে ভুলে গেছি, এখন সিজারের কথা বলছি। আমরা যদি 1 লক্ষ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেই, এর মধ্যে আমরা আমাদের পরিকল্পনা আছে 70,000ই হবে নারী স্বাস্থ্যকর্মী। নারী স্বাস্থ্যকর্মী হওয়ার একটি কারণ হচ্ছে যে নারীরা ঘরের ভিতরে ঢুকতে পারে, মা বোনদের সাথে কথা বলতে পারে, গৃহিণীদের সাথে কথা বলতে পারে। আপনি কি খাবেন না খাবেন আপনি কিন্তু জানেন না, হয় আপনার স্ত্রী অথবা আপনার মা সিজার বাড়ি ফিরে গিয়ে রাত্রে কি খাবেন, কি খাবেন না খাবেন, আপনার মা বা বোন আপনার ঠিক করবে বা স্ত্রী ঠিক করবে আপনার। এখন আমরা যদি গৃহিণীদেরকে এ ব্যাপারে সচেতন করতে পারি যে তেলটা কম ব্যবহার করবেন, লবণটা কম ব্যবহার করবেন, চিনিটা কম ব্যবহার করবেন, চিনিটা মিষ্টি কম খেলে ডায়াবেটিকের সম্ভাবনা কমে যাবে, তেল ভাজা পোড়া এগুলা কম খেলে হার্টের সমস্যা কমে যাবে, লবণটা কম খেলে প্রেশারের সমস্যা কমে যাবে। এইভাবে যদি আমরা সচেতন করতে পারি, তাহলে আমরা যদি সামগ্রিকভাবে দেশে কম মানুষ অসুস্থ হয়, তাহলে যেই মানুষগুলো অসুস্থ হবে তখন তাদেরকে আমরা বেটার সার্ভিস দিতে পারবো, তুলনামূলক বেটার সার্ভিস দেওয়া সম্ভব হবে। সো এটি হচ্ছে আমাদের মূল পরিকল্পনা। আমরা চেষ্টা করব, উদ্যোগ গ্রহণ করব যাতে দেশে অসুস্থতা পরিমাণ কমে যায়। আপনি যদি জ্বর সর্দি কাশি বলেন সেটা বিষয় না, বড় অসুখ যেগুলা মানুষকে ভোগায়, একটি পরিবারকে সর্বশান্ত করে দেয় চিকিৎসার জন্য, এই ধরনের অসুখ বিসুখের থেকে মানুষকে যাতে দূরে রাখা সম্ভব হয়। এটি গেল চিকিৎসা সংক্ষেপে, বুঝতে পেরেছেন? আচ্ছা, আসেন এবার শিক্ষা। আপনার সাথে আমি একদম একমত। দেখেন, নেপোলিয়ান একটা কথা বলেছিল, নেপোলিয়ান সেই যোদ্ধা একটা কথা বলেছে যে আমাকে শিক্ষিতা মানে একজন শিক্ষিত মা দাও, আমি শিক্ষিত জাতি দিব তোমাদেরকে। আমাদের প্রাইমারি এডুকেশন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি এবং আমার আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দলীয় ফোরাম থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে শিক্ষার বাজেট শিক্ষাতে প্রথমত মিনিমাম আমাদের বাজেটের মিনিমাম 5% আমরা ব্যয় করব। এবং এই ব্যয়টা কিন্তু স্কুল বিল্ডিং, কলেজ বিল্ডিং এগুলা নির্মাণের জন্য না, এগুলা কম বেশি আছে। আমরা যেটি মূল অংশ ব্যয় করার চেষ্টা করব সেটা হচ্ছে যে আমরা প্রাইমারি শিক্ষক যারা আছেন, প্রাইমারি স্কুল শিক্ষক যারা আছেন তাদেরকে প্রথমত ট্রেনিং দিব আমরা। 1 নম্বর, কিভাবে বেটার এডুকেশন ওনারা বাচ্চাদেরকে দিতে পারবেন, এটা প্রথমে ট্রেনিং দেওয়া হবে, ভালোভাবে ট্রেনিং দেওয়া হবে এবং এই ট্রেনিংটা অব্যাহত থাকবে। সারা জীবন যে একবার ট্রেনিং করবেন উনি না, হয়তো দেখা যাবে 2-1 বছর পর পর নিয়ে আসা হচ্ছে, ট্রেনিং দেওয়া হচ্ছে, এটা কন্টিনিউয়াস প্রসেস থাকবে। এটা গেল নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা আমাদের মূল লক্ষ্য হচ্ছে প্রাইমারি শিক্ষকদেরকে অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করা, অর্থাৎ বেতন ভাতা দিয়ে এমন একটা পর্যায়ে নেওয়া যাতে তার মাথার মধ্যে এরকম চিন্তা না থাকে যে কোনো রকমের স্কুলটা শেষ করে গিয়ে মুদির দোকানে বসতে হবে অথবা খেতে হাল বইতে হবে, এই টেনশনটা যাতে না থাকে, অথবা দোকানে বাজারে গিয়ে একটা কিছু ছোটখাটো আরেকটা চাকরি করতে হবে, এই টেনশন যাতে তার মাথায় না থাকে। সে যাতে সম্পূর্ণভাবে, তাকে ওই সাপোর্টটা আমরা রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব যাতে সে তার পুরা মনটা দিয়ে সে বাচ্চাদেরকে সুষ্ঠু এডুকেশনটা দিতে পারে। আরেকটা জিনিস আমাদেরকে পরিকল্পনা আছে নিশ্চিত করা, সেটি হচ্ছে যে দেখুন, কাউকে আমি আঘাত করে কথাটা বলছি না, কেউ দয়া করে ভিন্ন আঘাত হিসেবে নেবেন না। আমাদের দেশে একটা প্র্যাকটিস আছে, বেকার ছেলে আছে, স্টুডেন্ট ভালো না, প্রাইমারি স্কুলে দিয়ে দাও, এরকম একটা টেন্ডেন্সি আছে।
দেশ গ্রামে চাকরি বাকরি পাচ্ছে না, হেডমাস্টার সাহেবের সাথে কথা বলো তো, একটু এই প্রাইমারি স্কুলে দিয়ে দাও, বেকার হয়ে গেছে, চাকরি বাকরি পাচ্ছে না, এই সে ভালো স্টুডেন্ট না, ভালো চাকরি পাবে কোত্থেকে, প্রাইমারি স্কুলে। এই এই চিন্তাধারার টোটাল পরিবর্তন করতে হবে। গ্রামের সমাজের যেই ছাত্রটা মেধাবী, যেই ছাত্রীটা মেধাবী, তাদেরকে আমরা চেষ্টা করব এই প্রফেশনে নিয়ে আসার জন্য, প্রাইমারি স্কুলের টিচার হওয়ার জন্য। কারণ আপনি যখন একজন মেধাবীকে দিয়ে আরেকজন শিক্ষার্থীকে শিখাবেন, তখনই সেই শিক্ষার্থী ভালো শিক্ষাটা পাবে, সঠিক শিক্ষাটা পাবে। একজন মেধাবীর পক্ষেই সেটা সম্ভব, ভালো শিক্ষা দেওয়া, সঠিক শিক্ষাটা দেওয়া। মিস্টার সিজার, আর ইউ স্যাটিসফাইড? ধন্যবাদ প্রিয় অবজারভার। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। এখন প্রশ্ন করবেন আব্দুল আওয়াল, যুগ্ম সম্পাদক, মেহেরপুর জেলা বিএনপি, সদ্য বিলুপ্ত কমিটি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের প্রিয় নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, এবং অভিনন্দন জানাচ্ছি মেহেরপুর জেলার বিএনপির একেবারে ক্লিন ইমেজের মানুষ দিয়ে আহ্বায়ক কমিটি করার জন্য। আমার প্রশ্ন দুটো এই 31 দফা নিয়ে। রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা, এটা আমাদের জাতির মুক্তির সনদ। আমাদের পলিসি হচ্ছে, নেতা, আমাদের পলিসি সকলে একটা প্রশ্ন করবেন, আপনি দুইটা করছেন, আপনি তো ভাই পলিসির বাইরে চলে যাচ্ছেন, আপনি তো বৈষম্য আচরণ করছেন, বৈষম্যমূলক আচরণ সবার সাথে। তাহলে একটাই করি। একটাই করুন। আমি 21 নম্বর স্থানীয় মানে প্রশাসন এবং সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার ব্যবস্থাকে করা, ঢেলে সাজানো এবং ক্ষমতায়ন করা এবং স্বশাসিত করা। আমি দীর্ঘদিন 2003 সাল থেকে 2016 একাধারে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম। তো সে সময় দেখেছি মাননীয় সংসদ সদস্যরা উপদেষ্টা হয়ে ইউনিয়ন পরিষদে এবং স্থানীয় সরকার পরিষদে হস্তক্ষেপ করে আমাদের কার্যক্রমকে ব্যাহত করত। যেহেতু আপনি স্থানীয় সরকারকে স্বশাসিত এবং ক্ষমতা 31 দফার ভিতরে আছে, এই মাননীয় সংসদ সদস্যদের এই উপদেষ্টা হিসাবে রাখার এই যে সেটা বিলুপ্ত করা যায় কিনা? ধন্যবাদ আপনাকে। আহ, আপনি যেই প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা অনেক ভ্যালিড প্রশ্ন। আহ, আপনি যদি দলীয় রাজনীতির দলের কথা চিন্তা করেন, আম, এটা ওপেন জায়গা, তারপরও বলছি আমি, কারণ আমার কাছে যেটা সঠিক মনে হয় আমি চেষ্টা করব সেটাই বলার জন্য। আপনি দলের কথা যদি চিন্তা করেন, দলীয় রাজনীতির কথা যদি চিন্তা করেন, তাহলে যেমন আছে তেমনই রেখে দিতে হবে। আর আর আপনি যদি মানুষকে, মানুষের উপকারের কথা চিন্তা করেন, দেশের কথা চিন্তা করেন, তাহলে আপনি যা চাইছেন মনে হয় সেটাই করা ঠিক হবে। ধন্যবাদ নেতা। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান। প্রশ্ন করবেন কুষ্টিয়া জেলা, টুকু ভাই। আমি প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি খন্দকার তসলিম উদ্দিন নিশাত, সদস্য সচিব, কুষ্টিয়া জেলা ছাত্রদল। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ শ্রদ্ধেয় টুকু ভাইকে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়, মহোদয় আমার প্রশ্ন বলার হচ্ছে দরকার নেই। 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে 31 দফা, এই 31 দফার 16 নম্বর অনুচ্ছেদ এবং 24, যেটা কিছুক্ষণ আগেই চুয়াডাঙ্গা থেকে সিজার ভাই প্রশ্নটা অলরেডি করে ফেলেছে, তারপর আমি একটু স্পর্শ করে যেতে চাই প্রশ্নটাতে। চেয়ারম্যান মহোদয়, আমাদের 31 দফাতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে যে শিক্ষা খাতে জিডিপির 5%-এর বেশি আমরা সরকার গঠন করলে সেখান থেকে আমরা 5%-এর বেশি খরচ, মিনিমাম বলেছি, মিনিমাম 5% বলেছি, এটা বাড়তেও পারে। 5%-এর বেশি। জি, আমি একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করতে চাই চেয়ারম্যান মহোদয়। আমাদের দারিদ্রশীল একটি দেশ, উন্নয়নশীল একটি দেশ। এই দেশে আমরা মফস্বল শহর এবং জেলা শহরে একটু দেখলেই দেখতে পারি বাংলাদেশের শিশু শ্রমের হার অনেক বেশি। আমরা চায়ের দোকান বলেন বা ওয়েল্ডিং এর যে মিস্ত্রির দোকান বলেন, অনেক পরিশ্রমী এবং ভারী কাজ আমাদের বাংলাদেশের শিশুদের দিয়ে করানো হয়। বাংলাদেশের শিশু শ্রমের কারণে আমাদের শিক্ষার হার অনেক অঞ্চলে কমে যাচ্ছে।
আমি মনে করি আমরা যদি কখনো সরকার গঠন করতে পারি বা আমরা আল্লাহ রহমতে ক্ষমতায় আপনার কি যেতে পারলে, সন্দেহ হচ্ছে আপনার কি সন্দেহ হচ্ছে আমরা পারবো না? না অবশ্যই পারবো, 100% পারবো, কোনো ইনশাল্লাহ। সন্দেহ নেই। জি। তো এই যে শিশু শ্রমটা আছে, আমার মনে হয় চেয়ারম্যান মহোদয় আমাদের এই আপনার প্রাথমিক যে শিক্ষা এবং হাই স্কুলের যে শিক্ষাটা, এখানে জিডিপির বেশি অংশ যদি আমরা প্রাথমিক এবং হাই স্কুলে শিক্ষার্থীদেরকে বিনামূল্যে বই বিতরণ অথবা শিক্ষার ব্যবস্থা করে দিতে পারি বেতন বাদে, তাহলে মনে হয় আমাদের বাংলাদেশের শিশু শ্রমটা কমতে পারে এবং শিক্ষার প্রতি এই সাধারণ শিক্ষার্থীদের আরো শিক্ষার প্রতি আকর্ষণ বেশি বৃদ্ধি পাবে। এবং আমার আরেকটি প্রশ্ন, যে আমাদের একটা প্রশ্ন, বাংলাদেশ, একটা প্রশ্ন। দয়া করে একটা করবেন, দয়া করে একটা করুন। আরো অনেক জি নেতা জি, কর্মী যারা প্রশ্ন করবে, একটা করুন। আপনার এই জি একটাকে যদি ধরেন এই প্রশ্ন, তাহলে আপনি একটু বসেন, আমি বলি আমার যে চিন্তাটা আপনার সাথে আমি শেয়ার করি। আমার কাছে থ্যাংক ইউ। মনে হয় আপনি যে বললেন যে এই যে শিশু শ্রম, এই বিষয়টা থেকে যদি শিশুদেরকে বের করে নিয়ে আসতে হয়, তাহলে আপনার প্রস্তাবনা হচ্ছে যে বাজেটের বেশি ওখানে দেওয়া এবং তাদেরকে বই খাতা এগুলো দেওয়া, এটাই তো? জি চেয়ারম্যান মহোদয়। আচ্ছা, আমি আপনার সাথে একমত না বিষয়টাতে। একমত না এই অর্থে, একটা বাচ্চা কেন বাধ্য হচ্ছে ওইখানে গিয়ে কাজ করতে, যেটা তার, যেই কাজটা তার ওই বয়সে করার কথা না, সেই কাজটা কেন সে বাধ্য হচ্ছে? বাধ্য হচ্ছে পরিবারের অর্থনৈতিক সংকটের কারণেই সে বাধ্য হচ্ছে, তাই তো? মূলত কিন্তু জি এটাই, অবশ্যই। মূলত কিন্তু এটাই, যে পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য তার বাবা বা মা যেই আর্নটা করছে সেখানে এনাফ না পরিবারকে চালানোর জন্য, সেই জন্য শিশু বয়সে তাকে বাধ্য হচ্ছে সে বাবা মাকে সাপোর্ট দেওয়ার জন্য বা সংসারকে সাপোর্ট দেওয়ার জন্য। আপনার নিশ্চয়ই খেয়াল আছে, আমাদের গতবার দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি একটি প্রকল্প গ্রহণ করেছিলেন এবং সেটি আমরা শুরুও করেছিলাম, যে একজন বাচ্চা যদি স্কুলে যায় তাহলে বাবা মা একটা সার্টেন অ্যামাউন্টের টাকা পাবে। দুইজন বাচ্চা যদি যায় তাহলে বাবা মা দ্বিতীয় বাচ্চার জন্য একটা সার্টেন অ্যামাউন্টের অর্থ পাবে। আপনার মনে আছে এই বিষয়টি? হ্যাঁ। জি জি সেখানে তখন চেয়ারম্যান। দেখা গিয়েছিল যে স্কুলে এনরোলমেন্টের সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, কারণ যেই কারণে বাচ্চাটাকে বাধ্য হচ্ছে বাচ্চাটা যেতে পরিশ্রম করার জন্য, আপনাকে সেই বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে, সেই বিষয়টিকে আপনার অ্যাড্রেস করতে হবে। বই খাতার অভাবের জন্য যে সে যাচ্ছে তা না, সে যাচ্ছে কিন্তু তার সংসার চালানোর জন্য। কাজে তার সংসারের ক্ষেত্রে যদি আপনি মিনিমাম সাপোর্ট তাকে দিতে পারেন, যে কারণে সে বাধ্য হবে না শিশু শ্রমে যেতে, সেই শিশুটি বরং সে স্কুলে যাবে যেখানে তার যাওয়া উচিত বা যাওয়ার কথা, এই বিষয়টাকে আপনাকে এইভাবে দেখতে হবে। আমাদের, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, একটু আগে আমি বলেছি ফার্মার্স কার্ডের কথা, কিন্তু তখন আমি বলেছিলাম যে আমাদের একটি পরিকল্পনা আছে বাংলাদেশের সব পরিবার, আমি জানি না আপনি ম্যারিড কি আনম্যারিড, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন, আপনি কি ম্যারিড না আনম্যারিড? আনমেরিড। ওকে, সেক্ষেত্রে ছাত্র আমরা যে, দলের রানিং সদস্য সচিব স্যার। হ্যাঁ, ছাত্র দলের রানিং সদস্য সচিব, কুষ্টিয়া জেলা ছাত্র দল। কিন্তু আপনি ম্যারিড, হাউ আনফরচুনেট। এনিওয়ে, তো এখন বিষয়টি হচ্ছে যে আপনার স্ত্রীও ওই কার্ডটি পাবে, ফ্যামিলি কার্ড। এখানে উপস্থিত যারা আছেন কম বেশি সবার স্ত্রী পাবে, ইভেন আমার স্ত্রীও পাবে ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ডটা আমরা দিতে চাইছি, আহ, করতে চাইছি বাংলাদেশের সব পরিবারগুলোকে। মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে যে বিশেষ করে গ্রামীণ যে মানুষগুলো আছে, সেই মানুষগুলোকে যারা একটু অসচ্ছল, মাঝারি অসচ্ছল, বিভিন্নভাবে অসচ্ছল, তাদেরকে মূলত সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় খেয়াল করে দেখেছি বিভিন্ন সময় যে আমরা যখন ক্যাটাগরি করে, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া ক্যাটাগরি করে আমরা বিভিন্ন সহযোগিতা দেওয়ার চেষ্টা করি, সেখানে বিভিন্ন রকম কারাপশন হয়। তো বিভিন্ন আহ, ব্যক্তিবর্গ আমাদেরকে অ্যাডভাইস করেছেন যে আমরা যদি এটাকে জেনারেল রাখি সেক্ষেত্রে কারাপশনের পসিবিলিটি অনেক কমে আসবে। জেনারেল মানে সবাই পাবে জিনিসটি, দলমত নির্বিশেষে সবাই পাবে। কিন্তু এটা হবে শুধু মহিলাদের নামে। তো এখন আমরা কেন দিচ্ছি এই মহিলা ফ্যামিলি কার্ডটা? এই ফ্যামিলি কার্ডটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আপনার হয়তো 10 কেজি চাল লাগে মাসে পরিবারে, কিন্তু আমরা 10 কেজি চাল তো আর সবাইকে দেওয়া সম্ভব না, একটা সার্টেন অ্যামাউন্ট আমরা দেবো, মিনিমাম একটা সাপোর্ট আমরা সরকার, রাষ্ট্রের পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটি পরিবারকে বাংলাদেশে। তাতে যেটা হবে,
আপনি যেই পরিবারগুলোর কথা বললেন যাদের শিশুরা বাধ্য হচ্ছে শিশু শ্রমে যেতে, এই পরিবারগুলোকে যখন আপনি 20 বা 30 বা 40% একটা সহযোগিতা দিবেন তার মাসিক যে চাহিদা, সেখানে খাবার দাবার সবকিছু মাসিক তখন হবে কি সেই পরিমাণ টাকাটা কিছুটা হলেও তার হাতে সেভিংস হবে। সেই অর্থটা যেটা আপনি স্টেট থেকে দিচ্ছেন, সেইটার জন্য সে যেই অর্থটা ব্যয় করতো সেটা কিছুটা হলেও তার জন্য সেভিংস হবে, এবং সেটা দিয়ে তখন আস্তে 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 তার পারিবারিক অর্থনৈতিক যে মেরুদণ্ড সেটা ধীরে 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 স্ট্রং হবে। 2-4 বছরে হয়তো আমরা এটার তেমন রেজাল্ট পাবো না, বাট 5-7 বছর পরে গিয়ে মোটামুটিভাবে এই পরিবারগুলো আমরা মনে করি, আমাদের মনে করার কারণ আছে যথেষ্ট, যে একটা মোটামুটিভাবে একটা অর্থনৈতিক ভিত্তির উপরে দাঁড়াতে পারবে, যেখানে তারা তখন নিজেরাই স্বাধীনভাবে অনেক পরিবারের স্বার্থে পরিবারের ভালোর জন্য অনেক পদক্ষেপ তারা গ্রহণ করতে পারবে। এটা হচ্ছে লং টার্ম একটি বিষয়। আপনি কি বুঝতে পেরেছেন আমি কি কি বলেছি? জি, বুঝেছি। জি, ধন্যবাদ। বসেন। ধন্যবাদ। আসসালামু আমি আলাইকুম। প্রশ্ন করার আহ্বান জানাচ্ছি সুরাইয়া আক্তার কাজল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দল, দৌলতপুর শাখা, কুষ্টিয়া। মেহেদী হাসান সাগরের সহধর্মিণী, শহীদ মেহেদী হাসান সাগরের সহধর্মিণী। বিসমিল্লাহির রহমানির রহিম। 28শে অক্টোবর কেন্দ্র করে আমার স্বামী পুলিশি নির্যাতনে শহীদ হয়েছেন। আমি এই রাজনীতিতে জড়িত হয়েছি। আমি চাই আমার আমার 3টা মেয়ে আছে। আমার তো ধরেন করার মতো কোনো ক্ষমতা নেই, কিন্তু আমি এই রাজনীতির মধ্যে জড়িত হয়েছি। আপনার কাছে আমি সেটা আবেদন করছি, সেই সাহায্য চাই। নারী খ- নারী ক্ষমতায়নে বিশ্বাস করি। নারী হয়েও নারী নির্যাতিত করতে, রাজনীতি করতে বাধা ও সম্মুখীন হচ্ছি। সেক্ষেত্রে আমি কি করতে পারি? আমার এলাকায় আমি কৃষক দলের সাধারণ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, দৌলতপুর শাখা। আমি সেখানে আমি লোকজনের কাছে যাই, কিন্তু কিছু লোকজন আমাকে বাধা দেয় এই রাজনীতি করার জন্য, বিএনপির নেতা কর্মীরাই। সেখানে আমি পাইনি। বোন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আহ, আপনার যেই অভিযোগটি বা আপনার যেই সমস্যাটি একজন নারী হিসাবে, এটি শুধু আপনার একার সমস্যা না, এটি সামগ্রিকভাবে আহ, বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশে আছে। এই সমস্যাটার সমাধান শুধু আপনারটা হয়তো আমরা করে দিতে পারবো, কিন্তু তাতে সামগ্রিক সমস্যার সমাধান হবে না। সামগ্রিক সমস্যার সমাধান যদি আমরা করতে চাই, তাহলে আপনার যেই দাবিটি, এটিকে রাজনৈতিকভাবে সমাধান না করে বরঞ্চ এটিকে যদি আমরা সামাজিকভাবে সমাধান করতে পারি, অর্থাৎ এটিকে সামাজিক সচেতনতা তৈরি করতে হবে সামগ্রিকভাবে, যেটি আমি বুঝি বা আমি মনে করি। সামাজিকভাবে যদি আমরা সচেতনতা তৈরি করতে পারি, তাহলেই একমাত্র সম্ভব এই সমস্যা থেকে অনেকাংশে বেরিয়ে আসা। আর আপনার নিজস্ব ব্যক্তিগত যেটা সমস্যা, সেটা আমি আমার নেতৃবৃন্দের সাথে কথা বলবো, ওখানে যারা আছেন। নিশ্চয়ই কতটুকু পারবো জানি না, তবে নিশ্চয়ই আপনাকে সহযোগিতা করা কিছু না কিছু সম্ভব হবে। ধন্যবাদ। ধন্যবাদ। মাগুরা। এবার আমি বিনীত অনুরোধ জানাচ্ছি প্রশ্ন করার জন্য মোহাম্মদ তানবীর রহমান উজ্জ্বল, প্রভাষক, মাগুরা আদর্শ কলেজ। আসসালামু আলাইকুম। আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমার প্রশ্ন হচ্ছে 6 নং দফা নিয়ে, যেটা আমরা হচ্ছে এক কেন্দ্রিক রাষ্ট্র, এক কেন্দ্রিক সরকার এবং এক কক্ষবিশিষ্ট আইনসভা। আপনার প্রস্তাবনায় দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছে। এটা ক্ষমতা ভারসাম্য রক্ষার জন্য একটা ভালো পদক্ষেপ। ওখানে উল্লেখ আছে যেখানে রাজনীতিবিদ, সমাজকর্মী সহ বিভিন্ন পেশার মানুষ এখানে আসবে। আমার প্রশ্ন এখানে, যেটা কি গণতান্ত্রিক উপায়ে এই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা উচ্চকক্ষ এটা করা হবে কিনা, হলে কিভাবে হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, এই পুরো কনসেপ্টটাই আমাদের দেশে খুবই নতুন। যেহেতু এই কনসেপ্টটা নতুন, এখানে আমরা বিশেষ করে যাদেরকে আমরা আনতে চাইছি, আপনি আমি আমরা রেগুলার রাজনীতি করি, এই মাঠের মধ্যে মিছিল মিটিং করা, বক্তৃতা বিবৃতি করা,
ঝগড়া ফ্যাসাদ করা চলে আসে, ঝগড়াঝাটি করা, আমরা এগুলো করছি। বাট সমাজে এরকম অনেক ব্যক্তি আছেন, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ সাহিত্যিক, কেউ লয়ার, কেউ বুদ্ধিজীবী, কেউ সাংবাদিক, আহ, এরকম বহু ব্যক্তি আছেন যারা এই রেগুলার রাজনীতিতে আসতে চান না, কিন্তু দেশ বা জাতি গঠনে, রাষ্ট্রের পুনর্গঠনে কন্ট্রিবিউট করার মতন তাদের সেই মেধা বা যোগ্যতা আছে। আমাদের মূল লক্ষ্য বা উদ্দেশ্য হচ্ছে, দেখুন, আপনি, আমরা রাজনীতিবিদ, রাজনীতিবিদ হিসেবে সবসময় আমরা একটু আমাদের স্বার্থটাই দেখব। এটা পৃথিবীর সব জায়গায় হয়ে থাকে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি মনে করি আমাদের কেউ থাকা উচিত, কিছু থাকা উচিত যেটা রাজনীতিবিদদেরকেও ব্যালেন্স করবে। রাজনীতিবিদরা সব বললেই যে সবকিছু হয়ে যাবে, নট দ্যাট। একটা একটা সেকশন থাকা উচিত যেটা আমাদের রাজনীতিবিদদের বক্তব্য, কথাবার্তা, চিন্তাধারাকেও ব্যালেন্স করবে, অন্য অন্য আরো চিন্তাধারা আসবে, এবং সেইটাকে সামনে রেখেই এই উচ্চকক্ষের ধারণাটাকে নিয়ে আসা হয়েছে। এখন আপনার মূল প্রশ্ন বোধহয় খুব সম্ভব, এটা কিভাবে সিলেকশন হবে। আহ, আমি মনে করি এইখানে যেই সকল ব্যক্তিকে আমরা ইনক্লুড করতে চাইছি, সেই সকল ব্যক্তিবর্গ যাদেরকে আমরা উচ্চকক্ষে যে ধরনের মানুষগুলোকে আনতে চাইছি, সেই মানুষগুলোকে, এবং একই সাথে আমরা সকলে মিলে যারা 31 দফা উপস্থাপন করেছি জাতির সামনে, আমরা সকলে মিলে আলোচনার ভিত্তিতেই এই এই কাজটি আমরা করতে পারবো, বা এই কাজটি করা উচিত হবে। কারণ ওনারা যদি, আপনারা আমার মতন রেগুলার রাজনীতির মাধ্যমেই যদি ওখানে আসেন, তাহলে বোধহয় ওই ওই যেই যেই ডিফারেন্সটা আমরা রাখতে চাইছি, যে কারণে রাখতে চাইছি, মনে হয় সেটা খুব সফল হবে না। সো সিলেকশন বা ইলেকশন যেটাই হোক না কেন, কি পদ্ধতি হলে ভালো হবে, এইটি সামনে আমরা আলোচনা করে ডিসাইড করব। ধন্যবাদ। এ পর্যায়ে আমি প্রশ্ন করার জন্য আহ্বান জানাচ্ছি আহসান হাবিব কিশোর, যুগ্ম আহ্বায়ক, মাগুরা জেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় নেতা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমার প্রশ্নটি নয়, আমার পরামর্শ এবং মন্তব্য প্রশাসনিক সংস্কার দফা 11। আমরা দুবার স্বাধীন হয়েছি, একবার 47 সালে, পরবর্তীতে 71 সালে। কিন্তু উপনিবেশিক সরকারের যে প্রশাসনিক কাঠামো, চরিত্র, যেটা জনবিরোধী এবং সামন্ততান্ত্রিক, সে চরিত্রের সাথে বিগত 16 বছরের যে জগদ্দল পাথরের মতো চেপে থাকা স্বৈরাচার, এই প্রশাসনের হাত ধরে, প্রশাসনের উপরে ঘাড়ে বন্দুক রেখে যে আমাদের দেশ শাসন করে গেছে অপশাসনের মাধ্যমে। আপনি সরাসরি প্রশ্নতে যান, কারণ আমাদের সময় কম। জি, তো তাতে এই প্রশাসনের ঔদ্ধত্য আগের যে সামন্ততান্ত্রিক ফিউডালিস্টিক যে চরিত্র, তার থেকে আরো উদ্ধত পর্যায়ে চলে গেছে, যেটা একটি আধুনিক গণতান্ত্রিক জাতীয় রাষ্ট্রের জন্য অন্তরায়। রাজনৈতিক সরকারের জনঘনিষ্ঠ কর্মসূচি বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক কর্মীদের মধ্যে একটা সুসম্পর্ক থাকা প্রয়োজন, যার জন্য সেবামূলক প্রশাসন অত্যন্ত প্রয়োজন। পক্ষান্তরে প্রশ্নটা করেন আপনি, জি, প্রশ্নটা শেষ প্লিজ, point, প্রশ্নটা জি। করেন প্লিজ। রাজনৈতিক নেতাদের, আমাদের ভিতরে দুঃখজনক হলো সত্য, রাজনৈতিক নেতাদের, কর্মীদের এই প্রশাসনকে তুষ্ট করবার জন্য এক ধরনের সাবসার্ভিয়েন্ট, একটা অধীনস্থদের মতন একটা আচরণ এই প্রশাসনকে আরো বেশি উদ্ধত করে তোলে। এই প্রশ্নে আমাদের দলের মর্যাদাও ক্ষুণ্ণ হয়। তো এক্ষেত্রে আপনার পরিকল্পনাটি আমি জানবার জন্য আগ্রহী। ধন্যবাদ। দেখুন, আমি তো সুপারম্যান না রে ভাই, আমি আপনার মতনই একজন মানুষ। সব ব্যাপারে আমার সব চিন্তা থাকবে, সব ব্যাপারে আমি সব একদম বলে দিতে পারবো, ইটস ইম্পসিবল, হিউম্যানলি নট পসিবল। সো এটা আপনি বলতে পারেন আমাদের চিন্তা ভাবনা বা ধারণা, আমার না, আমাদের যারা 31 দফা উপস্থাপন করেছেন সকলের মিলিত চিন্তা ভাবনা।
এর মধ্যে রাজনৈতিক দল বা সমাজের অন্যান্য জ্ঞানীগুণী ব্যক্তিও আছেন। তবে আপনি যেহেতু আমার বলেছেন, আমি মনে করি যে দেশে আমরা যেটি বলছি যে নির্বাচন হতে হবে। দেখুন, প্রশাসন বলেন, রাজনীতি বলেন, যেটাই বলেন না কেন, সবকিছুকে ব্যালেন্স করতে হবে। আপনি যেই অভিযোগটা তুলেছেন বা যেই চিত্র বর্ণনা করেছেন, পরিষ্কার বোঝা যাচ্ছে এখানে কোনো ব্যালেন্স ছিল না বলেই এরকম একটা পরিস্থিতি বা চিত্র হয়েছে। কাজেই আমরা যদি আমাদের যে নির্বাচন আমরা চাচ্ছি, এই নির্বাচন শুধু জাতীয় ক্ষেত্রে না, এই নির্বাচন হতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে। সেটি ইউনিয়ন পরিষদ হোক, সেটি উপজেলা হোক, সেটি পৌরসভা হোক, সেটি কোনো ট্রেড বডি হোক, অর্থাৎ যেখানে যেখানে নির্বাচনের বিধান আছে, প্রভিশন আছে, প্রত্যেকটা জায়গায় নির্বাচন হলেই কিন্তু একটা জবাবদিহিতা তৈরি হয়, আস্তে আস্তে ধীরে ধীরে একটি জবাবদিহিতা তৈরি হয়। আহ, আপনি খুব সম্ভব ডিপ্লোম্যাটিক লাইনে ছিলেন, সেক্ষেত্রে আমার যতটুকু ধারণা আছে, আপনার বিভিন্ন দেশে যাওয়ার সুযোগ হয়েছে বা বিভিন্ন দেশের প্রশাসন বা সবকিছু দেখার কম বেশি একটা সুযোগ হয়েছে। আপনি দেখেছেন অবশ্যই, যেসব দেশে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করছে, পরিবেশ বিরাজ করছে, সেখানে কিন্তু সবকিছুর মধ্যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে। কেউ কাউকে তুষ্ট করে ফেলতেও পারে না, চাইলেও করতে পারে না, করেও কোনো লাভ হয় না। সেটা পলিসির ভিতর দিয়েই চলতে হয় সবকিছু। কাজেই ঘুরে ফিরে ওই এক জায়গায় আমরা যতই আইন কানুন করি, যতই পলিসি করি, যাই করি না কেন, এই সব কিছুর ইফেক্ট, পজিটিভ ইফেক্ট আমরা তখনই করতে পারবো যখন সমাজে একটা ব্যালেন্স থাকবে, সমাজে যখন একটা জবাবদিহিতা থাকবে, এবং এই জবাবদিহিতা সমাজের সব ক্ষেত্রেই ধীরে ধীরে তৈরি করা সম্ভব হবে। আমরা যদি যে কোনো মূল্যে যদি আমরা নির্বাচন, অর্থাৎ যেই নির্বাচনের ক্ষেত্রে যারাই ভোটাররা সিদ্ধান্ত গ্রহণ করবে এন্ড অফ দ্য ডে, আমরা যদি এই সিস্টেমটাকে নিশ্চিত করতে পারি, ধরে রাখতে পারি, ইনশাল্লাহ আপনি যেরকম আশা করছেন একটা ওই রকম ধরনের প্রশাসনের ক্ষেত্রেও আমরা আস্তে আস্তে সেই পরিবেশ গড়ে তুলতে সক্ষম হব। ধন্যবাদ। মাননীয় চেয়ারম্যান, আমাদের আজকে 4টি জেলা, সুতরাং আমাদের সভাপতির একজন বক্তব্য বেশি, যার কারণে আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা প্রশ্ন উত্তর পর্ব এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি। এখন আমি মেহেরপুর জেলার সভাপতিকে বক্তব্য দেওয়ার জন্য